প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন বিশ্ব সাহিত্য বিষয়ক বিটিভির নতুন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমরা অনুষ্ঠানের নাম রেখেছি নিসর্গ ও নক্ষত্র। বাংলা ভাষা, ইংরেজি ভাষা, পৃথিবীর বহু ভাষা, প্রতিটি ভাষারই নিসর্গ আছে, আর সেই নিসর্গের অনেক নক্ষত্র আছে। আমাদের সেটে দেখা যাচ্ছে 3 নক্ষত্রকে। আমাদের রবীন্দ্রনাথ আছেন, টলস্টয় আছেন, শেক্সপিয়র আছেন। আমরা এই অনুষ্ঠানে সারা বিশ্বের সকল ভাষার সেরা নক্ষত্রগুলোর আলো নেওয়ার চেষ্টা করব এবং আমাদের দেশের, আমাদের ভাষার সঙ্গে তার সম্পর্ক খোঁজার চেষ্টা করব। সমকাল, মহাকাল। সমকালে যারা লিখছেন সকলেই কি মহাকালের অংশ হবেন? কে জানে? সাহিত্য অনেক দূরের পথ। সারা বিশ্ব জানে নোবেল পুরস্কার এবং ম্যান বুকার পুরস্কার, এই দুটো পুরস্কারের কথা। কারণ সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার হিসাবে এই দুটোকে ধরা হয়। দারুণ ব্যাপার যে এবার আমেরিকার ভাগ্য খুলে গেছে। নোবেল বিজয় করেছেন আমেরিকান লেখক এবং ম্যান বুকারও জিতেছেন আমেরিকান লেখক। বব ডিলান, সারা বিশ্ব তাকে চেনে রক গায়ক হিসাবে। তার 70টি অ্যালবাম রয়েছে। শুধু আমেরিকায় তিনি জনপ্রিয় নন, সারা পৃথিবীতে জনপ্রিয়। এবং যখন তিনি নোবেল পেলেন তার গানের জন্য, বলে রাখি 1971 মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল? বিশ্বের বড় বড় শিল্পীরা এক হয়েছিলেন, তারা গান করেছিলেন। সেই কনসার্ট ফর বাংলাদেশ, সেখানে 30 বছরের যুবক বব ডিলান গান করলেন। How many roads must a man walk down before you call him a man? How many seas must the white dove sail before she sleeps in the sand? How many times must the cannonballs fly before they're forever banned? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. How many years can a mountain exist before it's washed to the sea? How many years can some people exist before they're allowed to be free? How many times can a man turn his head and pretend that he just doesn't see? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. How many times must a man look up before he really sees the sky? How many ears must one person have before he can hear people cry? How many deaths will it take till he knows that too many people have died? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. বলছিলাম ম্যান বুকার পুরস্কারের কথা। পল বেটি এটা জিতেছেন। মাত্র 50 পেরিয়েছেন এই লেখক। এটি তার চতুর্থ উপন্যাস যেটির জন্য তিনি ম্যান বুকার জিতেছেন। নাম হচ্ছে দ্য সেল আউট। কৃষ্ণাঙ্গ যুবকের কাহিনী। এই কাহিনী আশা করছি
আগামী বছর বাংলাদেশেও অনুদিত হবে। আমরা থাকতাম ডিকেন্সে, দক্ষিণ লস অ্যাঞ্জেলেসে, একেবারে প্রান্তিক একটা মহল্লায়। শুনতে খারাপ লাগলেও সত্যি হলো, আমি বেড়ে উঠেছিলাম শহরের ভিতর একটা ফার্মে। ডিকেন্সের গোড়াপত্তন হয় 1864 সালে। আরভিন বাদ দিলেও এটি ক্যালিফোর্নিয়ার অন্যান্য শহরের মতোই কুৎসিত। আমার আশেপাশে 10 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে উঠেছিল বিশাল খামার। ফুটপাত ধরে এগিয়ে খামারে ঢুকলেই বাতাসে ভেসে আসতো গোবর সারের তীব্র কটুগন্ধ। রাস্তাগুলি বিচিত্র সব পাখিতে ঠাসা, মুরগি থেকে ময়ূর কি নেই এখানে। এরই মাঝে জীর্ণ মলিন সাইকেল নিয়ে লোকজনের যাওয়া আসা চলত। বাড়িগুলোর জানালা প্রবেশপথ, পোহরা আর দরজার বিচিত্র সব খিল আর কুলু আপনাকে মনে করিয়ে দিবে কারাগারের কথা। শীর্ণকায় বুড়ো আর বাচ্চাগুলো বারান্দায় সারাক্ষণ অলস বসে থাকে কিছু ঘটার অপেক্ষায়। আমার বাবা, যাকে আমি 20 বছর ধরে জানি, তিনি ছিলেন একটি কমিউনিটি কলেজের মনোবিজ্ঞান বিভাগে অন্তর্বর্তীকালীন ডিন। শিক্ষকতা পেশা বেছে নিয়ে ওয়েস ছেড়ে আসার পর কালোদের মহল্লায় থাকা আর ঘোড়ার লালন পালন করা তার জন্যে ছিল একটা মহা আনন্দের বিষয়। যদিও বন্ধক বা সংরক্ষণ করার মতো সামর্থ্য তার কস্মিন কালেও ছিল না। তার হৃদয় জুড়ে ছিল কালো মানুষের মুক্তির ভাবনা। কীটপতঙ্গ ব্যবস্থাপনা কিংবা পশুপালন নিয়ে মাথা ঘামাতেন তিনি কম। তুলনামূলক মনোবিজ্ঞানী হলেও হয়তোবা কিছু ঘোড়া আর গরু 3 বছর পার করত, হয়তোবা টমেটোগুলোতে আরও কম পোকা ধরত। আর মানসিক স্বাধীনতার সন্ধানে আমি ছিলাম তার অ্যানাফয়েডের মতো, তার ছোট্ট একটা কেস স্টাডি। আমাকে তিনি ঘোড়ায় চড়া শেখাননি। কালোদের সেকেলে ভাগ্যবান শিশুদের মতো শৈশব আমার ছিল না। আমার বেড়ে ওঠা ছিল বিচ্ছিরি ধরনের, যা কখনো মুছে ফেলা যাবে না। বিশ্বকাপ ফুটবলের সময় একটা ঘটনা ঘটে। পুরো বাংলাদেশ যেন 2 ভাগে ভাগ হয়ে যায়, একদিকে আর্জেন্টিনা আর একদিকে ব্রাজিল। আর্জেন্টিনার একজন লেখক হোর্হে লুইস বোর্হেস। হোর্হে লুইস বোর্হেস 20 শতকের সাহিত্যে প্রধান একটি নাম। 9 বছর বয়সেই সিদ্ধান্তে আসেন যে লেখক হবেন, আর সেভাবেই পরে তিনি নিজ জীবনকে পরিচালিত করেন, বইয়ের মধ্যে নিজেকে উৎসর্গ করেন। বোর্হেস কিছুটা লাজুক প্রকৃতির ছিলেন। মানুষের আড়ালে থাকতে চাইতেন, বিশ্বাস করতেন সুখ লুকিয়ে আছে বইয়ের পাতার মাঝেই। পড়বার এবং লিখবার ক্ষেত্রে মানুষের চিন্তার ব্যাপকতায় তার প্রভাব অপরিসীম। যশ পেতে কিছুটা বিলম্ব হয়, ততদিনে 60 পেরিয়ে গেছে। তিনি নিজের দেশ আর্জেন্টিনার বাইরে সব সীমানা ছাড়িয়ে কল্পনায় পৃথিবী ঘুরেছিলেন। পৃথিবীর প্রায় সব ভাষায় তার লেখা অনুদিত হয়েছে। হোর্হে লুইস বোর্হেস জন্মেছেন আর্জেন্টিনায়, তবে তার সাহিত্য পুরো পৃথিবীর কথা ধারণ করেছে। ল্যাটিন আমেরিকার সাহিত্যে তার ছোট গল্প এবং কবিতার অবস্থান যুগান্তকারী। 1970 সালের দিকে আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেন। যদিও সাহিত্যের নোবেল কখনোই তার হাতে ধরা দেয়নি, তবু তাকে পৃথিবী জুড়ে অনেকেই চিনেছিল 20 শতকের মহত্তম লেখকদের অন্যতম হিসেবে। এরপর যখন তিনি দৃষ্টিহীন হয়ে গেলেন, ভালোবাসার বইগুলো আর পড়তে পারছিলেন না, তখন তার পাশে পান সত্যিকারের ভালোবাসা, জীবনসঙ্গী বন্ধু মারিয়া কোদামাকে। সাহিত্য সৃষ্টির জন্যে তিনি বেছে নিয়েছিলেন টাইম, স্পেস আর মানুষকে। বোধাতীত ও রহস্যময় এই জগতে মানুষ হয়ে উঠবার তাড়নাকে। হোর্হে লুইস বোর্হেস 1899 সালের 24শে আগস্ট জন্মগ্রহণ করেন বুয়েনোস আয়ারেসে। তার পূর্বপুরুষদের মধ্যে অনেকেই যোদ্ধা এবং কবি ছিলেন, যারা আর্জেন্টিনার ইতিহাসে অবদান রেখেছিলেন। তার পিতামহ কর্নেল বোর্হেস লাফিনো যুদ্ধে মারা যান। বলা যায় পৌত্রকে একটি বীরত্ব ব্যঞ্জক নিয়তিতে রেখে যাবার স্বপ্ন নিয়ে। বোর্হেসের লেখা নানা ধরনের। আজকে আমরা পেয়েছি এমন একজন মানুষকে যিনি বাংলাদেশে বোর্হেস চর্চা করছেন
নিজে অনুবাদ করেছেন, বোরহেস পড়েছেন। বোরহেস যেই ভাষায় লিখেছেন, স্প্যানিশ ভাষায়। রাজু আলাউদ্দিন এসছেন যে বোরহেস আসলে বাংলাদেশে কিভাবে পঠিত। বাংলা ভাষায় বোরহেস সম্ভবত 60-এর দশকে অনুদিত হয় এবং কবি শঙ্খ ঘোষ, তারপরে বেলাল চৌধুরী, তারপরে আপনার অশ্রু কুমার শিকদার, প্রাবন্ধিক, বিখ্যাত প্রাবন্ধিক, এরা কিন্তু 60-এর দশকেই বোরহেস লেখা অনুবাদ করেন, বোরহেস সম্পর্কে লেখেন। বোরহেসের পূর্ণাঙ্গ লেখার অনুবাদ এবং বোরহেস সম্পর্কে গোটা একটি বই, এই দুটো প্রথম দিকে কারা লিখেছিলেন? বোরহেসের প্রথম গল্পের সংকলন যেটি বের হয় সেটি হচ্ছে নদী প্রকাশনী থেকে বেরিয়েছিল, মেহবুব আহমেদ অনুবাদ করেছিলেন। সেটা বোরহেসের কত গল্প সালের দিকে? 90 দশকের শুরুর দিকে বা মাঝামাঝি এই সময়টাই, ওটাই কিন্তু হচ্ছে প্রথম। তাহলে আমরা বোরহেসের বলতে গল্পের পারি সংকলন। বোরহেসের গল্পের প্রথম আমরা পাই 90 দশকে, সেটা করেছিলেন মেহবুব আহমেদ। মেহবুব আহমেদ, এবং বোরহেসকে নিয়ে চর্চা, হ্যাঁ, তার সম্পর্কে কথা বলা, তার বিভিন্ন বিশ্লেষণ রচনার, সেগুলো নিয়ে গোটা একটি বই আমরা কবে পেয়েছি? গোটা একটি বই যদি বলেন সেটা তো আমি যেটা সম্পাদনা করেছিলাম সেটি হচ্ছে 5টি খণ্ডে বোরহেসের লেখার মানে তর্জমা সম্পাদনা, সেটি বেরিয়েছিল ঐতিহ্য প্রকাশনী থেকে। বোরহেসের গল্প এবং প্যারাবল, প্যারাবল মানে হচ্ছে যেগুলো ছোট আকৃতির গল্প, তারপরে হচ্ছে বোরহেসের কবিতা, নির্বাচিত কবিতা, বোরহেসের নির্বাচিত সাক্ষাৎকার, বোরহেসের নির্বাচিত প্রবন্ধ এবং অভিভাষণ। উনি প্রচুর লেকচারও দিয়েছিলেন, আপনি জানেন। এই 4টা খণ্ড বেরিয়েছিল, সঙ্গে আরও একটি খণ্ড ছিল, সেটি ছিল বোরহেস সম্পর্কিত বিদেশি লেখকদের একটি প্রবন্ধের সংকলন। বোরহেসকে আমরা কবি হিসাবে তো সেভাবে বিবেচনা করিনি, কিন্তু হয়তো প্রথমত তিনি কবি ছিলেন। এবং প্যারাবলের কথা বলছেন যে অনুগল্প, জি, কবিতা এবং বা অনুগল্প। প্রবন্ধ, বা হ্যাঁ, প্রবন্ধ। প্রবন্ধটা আরেক দিকে রাখি। যদি আমরা বলি যে কবিতা এবং অনুগল্প মানে প্যারাবল, প্যারাবল এই দুটো ঠিক পাশাপাশি একই ধরনের সমান্তরাল বলতে পারি? অবশ্যই বলা যায়। ঘটনা হচ্ছে যে আপনি যেটা বললেন যে বোরহেস তো কবি হিসেবে সেভাবে পরিচিত না, যতটা বেশি পরিচিত উনি একজন ছোট গল্প লেখক হিসেবে সারা পৃথিবীতে। কিন্তু বোরহেস নিজে মনে করতেন এবং বলতেনও, সেটা হলো যে এটা ইন্টারেস্টিং, এটা জানি না কতটা বলা ঠিক হবে। উনি বলতেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে কবিতার কারণেই আমি বেঁচে থাকব। এখন প্রশ্ন হচ্ছে যে উনি কবিতা বলতে আসলে কি শুধু কবিতাই বুঝিয়েছেন? কথা হচ্ছে যে বোরহেস আপনি জানেন তার কিছু কিছু প্যারাবল আছে, যেই প্যারাবলগুলো কখনো কখনো তার কবিতার সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। আবার কিছু কিছু কবিতা যেগুলোকে গল্পের মতো মনে হয়, এবং গল্প যেই গল্পের ভিতরে আপনি এক ধরনের কবিতার আপনি স্বাদ পাবেন। যা কিছু ঘটে সে অন্য কেউ, অন্য এক বোরহেসের জীবনে ঘটে। আমি বুয়েনোস আইরেসের রাস্তা দিয়ে হাঁটি, হয়তো মুহূর্তের জন্য দাঁড়াই কখনো, তাকিয়ে দেখি হলঘরে প্রবেশপথের খিলানের দিকে আর গ্রিল করা দরজার দিকে। চিঠিপত্রে খবর পাই বোরহেসের, আর তাকে দেখতে পাই অধ্যাপকদের নামের তালিকায় অথবা কোনো কোনো জীবনী অভিধানে। ভালোবাসি বালিঘড়ি, মানচিত্র, অষ্টাদশ শতকের মুদ্রণ রীতি, কফির স্বাদ আর স্টিভেনসনের গদ্য। অন্যজনও এসব পছন্দ করে, কিন্তু তা এতটা চটুলভাবে করে যে নাটুকে বলে মনে হয়। এটা বলা অত্যুক্তি যে আমাদের পরস্পরের সম্পর্ক দ্বন্দ্বময়। আমি বাঁচি, বেঁচে থাকতে হয়, যাতে বোরহেস সাহিত্য রচনা করতে পারে, আর এই সাহিত্য রচনাই আমার বেঁচে যাবার ইন্ধন। আমার পক্ষে এটা স্বীকার করা এখন কঠিন নয় যে ইতিমধ্যে সে মূল্যবান কয়েকটি পৃষ্ঠা লিখে ফেলেছে, কিন্তু এই পৃষ্ঠাগুলো আমাকে রক্ষা করতে পারে না। সম্ভবত এই কারণে যে যা কিছু ভালো তা কারো একার নয়, এমনকি তারও নয়, বরং তা ভাষা এবং ঐতিহ্যের। বোরহেস কি কাব্যদীপ্ত। রবীন্দ্রনাথ পড়েছিলেন? বোরহেস তো অবশ্যই রবীন্দ্রনাথ পড়েছিলেন, এবং অদ্ভুত ব্যাপার হলো যে বোরহেস, আপনি শুনলে অবাক হবেন, বোরহেস রবীন্দ্রনাথ সম্পর্কিত প্রথম যে লেখাটিতে উল্লেখ করেন 1919 কিংবা 20 সালে একটি প্রবন্ধ লিখেছেন, সেই প্রবন্ধটির নাম হচ্ছে মেটাফর। বোরহেসের জন্ম যখন যেই সালে 1899, ওই একই সালে আমাদের দেশের দুজন প্রধান কবি জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ, কবি নজরুল এবং কবি জীবনানন্দ জীবনানন্দ দাশ দাশ। একই বছর। সারা পৃথিবীতে তার গল্পগুলো বেশি আলোচিত হয়েছে, বেশি আলোড়িত হয়েছে। হ্যাঁ, এটা এই ঠিক। মুহূর্তে আমার একটি গল্পের কথা মনে পড়ছে, যে এমা হুঞ্জ, ছোট্ট গল্প, জি, 11 মিনিট থেকে শুরু করে 50 মিনিট পর্যন্ত চলচ্চিত্র হয়েছে একটি গল্পকে কেন্দ্র করে। হ্যাঁ, এটা ঠিক। আমি বলছি এই কথাটি যে বোরহেসের ভিতরে এমন কি আছে? একটা সময় বলা হতো যে
20 শতকের সাহিত্যের একটা প্রধান লক্ষণ হচ্ছে এই যে তা কোনো না কোনোভাবে কাফকার দিকে ঝুঁকে যায়, অর্থাৎ এতই প্রবল এবং প্রতাপশালী তার প্রভাব ক্ষমতা। এরপরে কাফকার পরে এখন যেই নামটি আসা উচিত সেটি হচ্ছে, আমি মনে করি ঠিক ওই বাক্যটি ধার করে শুধু নামটা বদল করে, সেটা হচ্ছে এই নতুন যে মিলেনিয়াম, নতুন সহস্রাব্দ এবং এই পরবর্তী শতাব্দীর সাহিত্যের একটি প্রধান লক্ষণ হচ্ছে এই যে তা কোনো না কোনোভাবে বোরহেসের দিকে ঝুঁকে যায়। এর একটা কারণ হচ্ছে বোরহেসের লেখার মধ্যে মানে বিষয়ের মুক্তি, তার যে ভঙ্গি, যেটাকে শৈলী বলি আমরা, সেই শৈলীর কারণে নানান কারণে কিন্তু বোরহেসের দিকে ঝুঁকে যায়। একটা কথা বলা হয়, ওনাকে বলেছিলেন যে আপনি কাদের দ্বারা প্রভাবিত। উনি বলেছিলেন যে আমি যাদের লেখা পড়েছি আমি তাদের দ্বারা প্রভাবিত, এবং আমি যাদের লেখা পড়িনি আমি তাদের দ্বারাও প্রভাবিত। এখন বিষয়টা রিলেট করার চেষ্টা করছি আমি। সেটা হচ্ছে যে বোরহেসের, আপনি নিশ্চয়ই পড়েছেন, একটা গল্প আছে ফুনেস দ্য মেমোরিওসো, বা বাংলায় যেটা করলে দাঁড়ায় সেটা হচ্ছে যে মানে ফুনেস এবং তার স্মৃতি। আচ্ছা, এটা হচ্ছে ফুনেস নামে, এরোনেও ফুনেস নামে একটি চরিত্র, এই গল্পের প্রধান চরিত্র। এই চরিত্রটি কি করছে, এর অসাধারণ তার স্মৃতিশক্তি, এতই অসাধারণ এবং এত তার বিপুল তার স্মৃতি যে সে বিকেল 1:30 মেঘটি কী আকৃতিতে ছিল এবং কোন জায়গাটিতে ছিল এই রকম নিখুঁতভাবে তার স্মৃতিতে সেটা সেটে আছে। এখন আমরা আমাদের এই সময়ে এই গল্পটিকে আমরা কিভাবে পাঠ করব, সেটা হচ্ছে, আজকে আপনি জানেন ইন্টারনেটের যুগ, আপনি কম্পিউটার, আপনি সিডিতে মানে হাজার হাজার ডাটা, শত সহস্র ইমেজ, সমস্ত কিছু জমাট বেঁধে আছে, তাই না? আপনি ইচ্ছে করলে আপনি একটা সুইচ টিপবেন, একটা বাটন টিপবেন, আপনার পুরো স্মৃতি কোষটা উন্মোচিত হচ্ছে। তার মানে কি, এই যে এই গল্পটি লেখা হয়েছিল 1940 থেকে সম্ভবত 43 এই সময়টার দিকে। তার মানে তার যে কল্পনা শক্তি দিয়ে এই যে পরবর্তী পৃথিবীর দৃশ্যগুলো কল্পনার মাধ্যমে উনি যে গল্পের মধ্যে যে নিয়ে এলেন, এটি একটি অসাধারণ ব্যাপার। আসলে সব বড় মাপের লেখক দ্রষ্টা হন। Kochana Ellen, pamiętaj o naszym nieszczęściu. Aaron Lewenthal tak potwornie mnie oszukał. Piętno złodzieja było dla mnie nie do zniesienia. Wybacz mi mój rozpaczliwy krok. Emu, zostaniesz teraz sama.
আরও যেটা আমার কাছে বিস্ময়কর লাগে সেটা হলো যে আপনি জানেন 7 নাইটস নামে তার একটা বই আছে, মানে 7 রাত্রি। 7 রাত্রি হলো আসলে 7টি রাতে উনি 7টা লেকচার দিয়েছিলেন। সেই লেকচারগুলো এক একটা কিন্তু দীর্ঘ এক একটা লেকচার, বইয়ের পৃষ্ঠায় সেগুলো আপনার 10-12 পৃষ্ঠার। ঘটনা হলো যে সেই লেকচারগুলো মানে বিপুল তথ্যে ঠাসা, তার যে বিশ্লেষণ, তার যে মানে ন্যারেশন, মানে উনি যেভাবে বলে যাচ্ছেন, তার যে কন্টিনিউটি, মানে ধারাবাহিকতা, এটা উনি কিভাবে করলেন, এটা মানে আশ্চর্য লাগে। চরণচিত্রণ পর্বে আমরা বিশ্ব শিল্পের চরণচিহ্ন খোঁজার চেষ্টা করব এবং সেখানে আমরা দেখার চেষ্টা করব আমাদের বাংলাদেশের চিত্রশিল্পের সঙ্গে, দৃশ্যশিল্পের সঙ্গে, স্থাপনা শিল্পের সঙ্গে কী ধরনের সম্পর্ক বিরাজ করছে, কিংবা কি প্রভাব আমাদের এখানে ঘটছে বা আমরা রাখতে পারছি কিনা। আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি নাজিয়া আন্দালিব প্রিমাকে। ইনি এক অর্থে বিশ্ব চষে বেড়ান। খুব ভালো ছবি আঁকতেন শুরুর দিকে, এখন আঁকেন না তা বলছি না, কিন্তু উনি শুধু ছবির মধ্যে থাকেননি, অনেক দিকে বিকশিত হয়েছেন। আপনার সর্বশেষ এক্সিবিশনটা মানে প্রদর্শনী কবে করেছেন? 2014। সেটা না, সত্যি কথা বলতে এই কিছুদিন আগে আমি করে এলাম জাপানের ফুকুওকাতে। আচ্ছা, এটা এত রিসেন্ট, বারবার ভুলে যাই। ওটা টাইটেল বা শিরোনাম কি ছিল? ফুকুওকার যেটা, ওটা ছিল সানজি মানে হলো ট্রিবিউন। আমি ওই জাপানকে একটা ট্রিবিউট করলাম আমার এক্সিবিশনটা, বিকজ আমাদের দেশে যে হলি আর্টিসানের ঘটনা ঘটলো ওটার পরপরই আমি জাপানের এই রেসিডেন্সিটায় যাই, বিকজ আমার ভিতরে একটা অশান্তি চলছিল, তো ওটা থেকে মুক্ত হবার জন্যই আমি ফুকুওকাতে গেলাম। এখন আপনি কি আমাদের একটু বলবেন যে আপনার উপরে আপনার প্রেরণা কিংবা আপনার উপরে প্রভাব বিস্তার করেছে কিংবা আপনাকে এক ধরনের শান্তি দিয়েছে, কৌতূহল জাগিয়েছে, এরকম দু একজন শিল্পী যারা আমাদের বাংলাদেশের সীমানার বাইরে অবস্থান করেন, অন্য মহাদেশের? রিয়েলি আই এম ভেরি ইনফ্লুয়েন্সড বাই কিছু আর্টিস্ট, এবং যাদের নাম বললেই নয়, দুজনের নাম হলো ট্রেসি আমিন, who is actually from London, Great Britain, and another one is Louise Bourgeois, who is actually French American artist. মানে এরা দুজনে কি ইনস্টলেশন করেন? তাদের যেটা হচ্ছে ত্রিমাত্রিক, আমি বললাম না এখন আর্টিস্টরা সব ধরনের, পেইন্টিং থেকে শুরু করে এচিং, প্রিন্ট মেকিং, ভিডিও, পারফরমেন্স, স্থাপনা, সবগুলোকেই তারা এক্সপ্রেস করে তাদের অনুভূতি। আমি মনে করি এখন বিশ্বে শিল্পের ক্ষেত্রে একটা ভীষণ রেনেসাঁস হচ্ছে। ট্রেসি আমিনের অনেক শিল্পকর্মগুলোতে ঠাঁই করে নিয়েছে তার কবিতার চরণগুলো। আর যদি আমি এর কথা বলি, বোর্জেসের কাজের কথা যদি বলি, শি ইজ অ্যানাদার ফ্যাসিনেটিং। এরা দুইজন কিন্তু আবার দুজনের কাজের প্রতি খুব ভক্ত, কিন্তু তাদের দুজনের কাজে ফেমিনিস্ট, সাংঘাতিক ফেমিনিস্ট ছবি তারা আঁকে, কিন্তু দুজনের কাজে সেক্সুয়ালিটি ইম্পর্টেন্স পায়। এবং অদ্ভুতভাবে আমি যখনই পড়েছি অভিভূত হয়েছি যে ট্রেসি আমিন, শি অলওয়েজ লুক ফর লাভ আউট দেয়ার। আর লুইস বোর্জোয়া বলে গেছে যে সে বিবাহকে অত্যন্ত সেলিব্রেট করেছে। প্রিয় দর্শক, বিশ্ব সাহিত্য বিষয়ক অনুষ্ঠান নিসর্গ নক্ষত্র দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, আর আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামী অনুষ্ঠান দেখার জন্য। আশা করছি আগামী অনুষ্ঠানে আমরা এই বিশ্ব সাহিত্যের আলোকিত কয়েকজন লেখক সম্পর্কে আলোকপাত করব। সবাই ভালো থাকুন।